নমস্কার, WBPSC সিভিল সাব অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2005-এর আজকে আমরা 51 থেকে 60 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 51। ফর এ বিম অফ ইফেক্টিভ ডেপথ D, if the neutral axis factor is K and sigma ST, sigma CB are the stresses in steel and concrete respectively, M being the modular ratio, then K is equal to, এখানে বলছে ইফেক্টিভ ডেপথ ডি, নিউট্রাল অ্যাক্সিস ফ্যাক্টর কি কে, এটাই আমাদের বার করতে হবে। আর সিগমা এসটি অ্যান্ড সিগমা সিবি কি, স্ট্রেসেস ইন স্টিল অ্যান্ড কংক্রিট। আর এম হচ্ছে মডুলার রেশিও। এখানে কে এর মান বার করতে বলেছে। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ সিগমা সিবি ডিভাইড বাই সিগমা সিবি প্লাস এম সিগমা এসটি। অপশান বি সিগমা সিবি ডিভাইড বাই এম সিগমা সিবি প্লাস সিগমা এসটি। অপশান সি এম সিগমা সিবি ডিভাইড বাই এম সিগমা সিবি প্লাস সিগমা এসটি। অপশান ডি এম সিগমা এসটি ইন্টু সিগমা সিবি ডিভাইড বাই 1 প্লাস এম সিগমা এসটি ইন্টু সিগমা সিবি। এখানে কে এর মান হয় এম সিগমা সিবি ডিভাইড বাই এম সিগমা সিবি প্লাস সিগমা এসটি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান সি, এম সিগমা সিবি ডিভাইড বাই এম সিগমা সিবি প্লাস সিগমা এসটি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 52। এ শর্ট কলম 40 by 40 centimeter square in cross sectional area is reinforced with 4 bar of 4 centimeter square in cross sectional area each. If the maximum allowable stresses in concrete and steel are 40 kg per centimeter square and 950 kg per centimeter square respectively, the safe axial load on the column would be। এখানে কি বলছে, একটা শর্ট কলম আছে যার ক্রস সেকশনাল এরিয়া হলো 40 বাই 40 সেন্টিমিটার স্কোয়ার। রেনফোর্স বার কি আছে, 4টে বার আছে, 4 সেন্টিমিটার স্কোয়ার প্রত্যেকটার ক্রস সেকশনাল এরিয়া। ম্যাক্সিমাম অ্যালাওয়েবল স্ট্রেসেস কি, কংক্রিটের ম্যাক্সিমাম অ্যালাওয়েবল স্ট্রেস হচ্ছে 40 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, মানে সিগমা সিবি ইজ ইকাল টু 40 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। অ্যান্ড স্টিলের ম্যাক্সিমাম অ্যালাওয়েবল স্ট্রেস হলো 950 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, মানে সিগমা এসটি ইজ ইকাল টু 950 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে সেভ এক্সিয়াল লোড কি হবে? তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 56.78 টনস, অপশান বি 75.68 টনস, অপশান সি 87.56 টনস অ্যান্ড অপশান ডি 78.56 টনস। As per WSM method, axial load P is equal to কি হয়, সিগমা সিসি ইন্টু এসি প্লাস সিগমা এসটি ইন্টু এএসটি। এখানে এসি কি, এরিয়া অফ কংক্রিট, অ্যান্ড এএসটি কি, এরিয়া অফ স্টিল। তাহলে এখানে এসির মান কি হবে, টোটাল এরিয়া মাইনাস এরিয়া অফ স্টিল। তাহলে এসি ইজ ইকাল টু কী হবে, 1600 মাইনাস 16, 1584 সেন্টিমিটার স্কোয়ার। আর সিগমা এসটির মান কী হবে, রেনফোর্সমেন্টের এরিয়া 4টে বার ছিল, প্রত্যেকটার ক্রস সেকশনাল এরিয়া ছিল 4 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে এসটি হবে 16 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই মান যদি এখানে আমরা পুট করি, দেন এখানে কি আসবে, 78,560 কেজি ইজ ইকাল টু 78.56 টনস। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান ডি, 78.56 টনস। এটা অ্যাজ পার WSM মেথড, নট LSM মেথড। এটা হচ্ছে WSM মেথড অনুযায়ী। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 53। Gradients in hairpin bends with inside curves of 10 to 15 meter should never exceeds। এখানে বলছে যে হেয়ারপিন বেন্ডসের গ্রেডিয়েন্ট, হেয়ারপিন বেন্ডসের কার্ভ কত, 10 to 15 মিটার। তাহলে গ্রেডিয়েন্ট
ম্যাক্সিমাম কত হওয়া উচিত। কোন একটা হেয়ারপিন বেন্ডসের কার্ভ হচ্ছে 10 to 15 মিটার, তাহলে তার গ্রেডিয়েন্ট ম্যাক্সিমাম কত হওয়া উচিত। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 1 in 40, অপশান বি 1 in 20, অপশান সি 1 in 60, অপশান ডি 1 in 80। এই যে বেন্ড, this bend is called hairpin bend. Maximum gradient in hairpin bend is 2.5% or 1 in 40. তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হলো অপশান এ 1 in 40. Maximum gradient in hairpin bend is 1 in 40 or 2.5%. আচ্ছা, ম্যাক্সিমাম গ্রেডিয়েন্ট ইন বেন্ড এটা তো আমরা দেখে নিলাম 2.5%। ডিজাইন স্পিড কত হয় 20 কিলোমিটার পার আওয়ার। সুপার এলিভেশন কি হয় কার্ভ পোর্শনে 10% ইন হেয়ারপিন বেন্ড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 54। দ্য ইউজফুল পার্ট অফ লাইভেবল এরিয়া অফ এ বিল্ডিং ইজ নোন অ্যাজ। এখানে বলছে যে কোনো একটা বিল্ডিংয়ের লাইভেবল এরিয়ার ইউজফুল পার্টকে কি বলা হয়। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ কার্পেট এরিয়া, অপশান বি সার্কুলেশন এরিয়া, অপশান সি প্লিন্থ এরিয়া, অপশান ডি হরিজন্টাল সার্কুলেশন এরিয়া। প্রথমে আমরা দেখব হোয়াট ইজ প্লিন্থ এরিয়া। ইট ইজ দ্য কভার্ড বিল্ট আপ এরিয়া, কভার্স দ্য এন্টায়ার এরিয়া অকুপাইড বাই বিল্ডিং ইনক্লুডিং ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ওয়াল। তাহলে কোনো একটা বিল্ডিংয়ের এটা যদি ওয়াল হয় তাহলে এই টোটাল এরিয়াটাকে প্লিন্থ এরিয়া বলা হয়, ইনক্লুডিং ইটস ওয়ালস। কার্পেট এরিয়া, ইট ইজ দ্য কভার্ড এরিয়া অফ ইউজেবল স্পেস, মানে যে পোর্শনটা আমরা ইউজ করতে পারি কোনো একটা বিল্ডিংয়ের, দিস ইজ দ্য কার্পেট এরিয়া অফ দ্য বিল্ডিং, মেজার্ড বিটুইন ওয়াল টু ওয়ালস উইথিন দ্য বিল্ডিং। মানে বিল্ডিংয়ের ওয়ালস টু ওয়ালস যে এরিয়াটা আমরা ইউজ করতে পারি, দিস ইজ কল্ড দ্য কার্পেট এরিয়া। সার্কুলেশন এরিয়া, ইট ইজ দ্য ফ্লোর এরিয়া অফ বারান্দা, প্যাসেজ, স্টেয়ারকেস, ব্যালকনিস। আচ্ছা, এখানে আরেকটা স্টেয়ারকেস লিখেছি, অ্যান্ড লিফট। ইট ইজ অলসো এ পার্ট অফ সার্কুলেশন এরিয়া। সার্কুলেশন এরিয়া ডিভাইডেড ইন্টু টু পার্টস। সার্কুলেশন এরিয়াকে দুভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হরিজন্টাল সার্কুলেশন এরিয়া, এরিয়া রিকোয়ার্ড ফর হরিজন্টাল মুভমেন্ট লাইক বারান্দা, করিডোরস, ব্যালকনিস ইটিসি, এগুলোকে হরিজন্টাল সার্কুলেশন এরিয়া বলা হয়ে থাকে। ভার্টিক্যাল সার্কুলেশন এরিয়া, ভার্টিক্যাল সার্কুলেশন এরিয়া কি, এরিয়া রিকোয়ার্ড ফর ভার্টিক্যাল মুভমেন্ট লাইক স্টেয়ারকেস, লিফট ইটিসি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান এ কার্পেট এরিয়া। লাইভেবল এরিয়া যে পোর্শনটা আমরা ইউজ করতে পারি, দিস ইজ কল্ড কার্পেট এরিয়া। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 55। দ্য নাম্বার অফ রিভেটস রিকোয়ার্ড ইন এ জয়েন্ট ইজ গিভেন বাই। এখানে বলছে যে কোনো একটা জয়েন্টে কত নাম্বার রিভেটস লাগবে সেটা নিচের কোন ফর্মুলা থেকে পাওয়া যায়। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ ফোর্স বাই রিভেট ভ্যালু, অপশান বি ফোর্স বাই টিয়ারিং স্ট্রেংথ অফ রিভেট, অপশান সি ফোর্স বাই বিয়ারিং স্ট্রেংথ অফ রিভেট, অপশান ডি ফোর্স বাই শিয়ারিং স্ট্রেংথ অফ রিভেট। তো দেখে নেওয়া যাক হোয়াট ইজ রিভেট ভ্যালু। রিভেট ভ্যালু ইজ দ্য লিস্ট ক্যালকুলেটেড ভ্যালু অফ রিভেট আন্ডার বেন্ডিং অ্যান্ড শিয়ার। মানে শিয়ার আর বেন্ডিংয়ে এর মধ্যে রিভেট ভ্যালু হলো যেটা লিস্ট, সেটা হলো রিভেট ভ্যালু। তো প্রথমে আমরা দেখে নিই রিভেট ভ্যালু কি। রিভেট ভ্যালু ইজ দ্য লিস্ট ক্যালকুলেটেড ভ্যালু অফ রিভেট আন্ডার বেন্ডিং অ্যান্ড শিয়ার। মানে হলো রিভেট ভ্যালু হলো রিভেটের সবথেকে কম ভ্যালু বেন্ডিং আর শেয়ারে। মানে কোনো একটা রিভেটে বেন্ডিং অ্যাক্ট করছে এবং শেয়ার অ্যাক্ট করছে, যার মান কম সেটাই হলো সেই রিভেটের রিভেট ভ্যালু। নাম্বার অফ রিভেটস রিকোয়ার্ড ইন এ জয়েন্ট ইজ ইকুয়াল টু লোড ডিভাইড বাই রিভেট ভ্যালু। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান এ ফোর্স ডিভাইড বাই রিভেট ভ্যালু। পরবর্তী প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 56। দ্য প্রপার্টি অফ এ সয়েল
হুইচ ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স ইন ফাইন্ডিং সেটেলমেন্ট অফ স্ট্রাকচার ইজ। এখানে বলছে যে সয়েলের কোন গুরুত্বপূর্ণ প্রপার্টির জন্যে স্ট্রাকচারের মধ্যে সেটেলমেন্ট দেখা যায়। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ পারমিয়াবিলিটি, অপশান বি কনসলিডেশন, অপশান সি কম্প্রেসিবিলিটি, অপশান ডি বোথ বি অ্যান্ড সি অ্যাবভ। এখানে সঠিক অ্যান্সার হলো অপশান বি কনসলিডেশন। কনসলিডেশনের জন্যে স্ট্রাকচারে সেটেলমেন্ট দেখা যায়। তো প্রথমে আমরা দেখে নিই হোয়াট ইজ কনসলিডেশন। কনসলিডেশন কি? দ্য কনসলিডেশন ইজ দ্য কম্প্রেশন অফ স্যাচুরেটেড সয়েল under steady pressure and it occurred as a result of water expulsion from the soil void. কনসলিডেশন কি? কনসলিডেশন হলো এক ধরনের কম্প্রেশন যেটা স্যাচুরেটেড সয়েলের মধ্যে দেখা যায়। আর স্টেডি প্রেশার যদি কোনো একটা স্যাচুরেটেড সয়েলের মধ্যে থাকে, মানে কোনো একটা স্যাচুরেটেড সয়েল আছে, তার উপরে কোনো একটা লোড আছে, ঠিক আছে, ধীরে ধীরে অনেক দিন ধরে এই লোডটা এই স্যাচুরেটেড সয়েলের উপরে আসছে এবং এই সয়েলের মধ্যে যে ভয়েড আছে সেটা ওয়াটার দ্বারা ফিল্ড আছে। ধীরে ধীরে এই ভয়েডের থেকে ওয়াটার বেরিয়ে যাচ্ছে এবং সয়েল কম্প্রেসড হয়ে চলেছে। দিস ইজ কল্ড কনসলিডেশন। ওকে, আমরা যদি দেখি কম্প্রেসিবিলিটি, কম্প্রেসিবিলিটি কম্প্রেসিবিলিটি দুই প্রকার হয়। একটা হলো কম্প্যাকশন, কম্প্যাকশন, আর একটা হলো কনসলিডেশন, কনসলিডেশন। ঠিক আছে। কম্প্যাকশন কি? কম্প্যাকশন হলো সয়েলের ভয়েড থেকে ইয়ারকে বার করে দেওয়া বাই মেকানিক্যাল লোডস। কোনো একটা সয়েল আছে, সেখানে কোনো একটা বিল্ডিং করার আগে সেই সয়েলকে মেকানিক্যালি ওকে কম্প্রেস করা হয় এবং তার থেকে ইয়ার ভয়েডকে বার করা হয় এবং সয়েলকে ডেন্সিফিকেশন করা হয়। দিস ইজ দ্য কম্প্যাকশন। আর কনসলিডেশন কি? কনসলিডেশন হলো বিল্ডিং দাঁড়িয়ে গেল, একটা স্টেডি প্রেশার ওই সয়েলের উপর আসছে এবং সয়েল থেকে ভয়েড ওয়াটার এক্সপালশন হচ্ছে এবং ভয়েড রিডিউস হচ্ছে। দিস ইজ দ্য কনসলিডেশন। কম্প্যাকশনকে কন্ট্রোল করা যায়। তার কারণ হচ্ছে কোনো একটা সয়েলকে যখন ডেন্সিফিকেশন করা হয় তখন ফার্স্ট কোনো একটা মেকানিক্যাল লোড ওর উপরে অ্যাপ্লাই করা হয় এবং কত টন অ্যাপ্লাই করা হবে, কতক্ষণ ধরে মেশিনকে চালানো হবে, কতটা কম্প্যাকশন করা হবে, এইভাবে কম্প্যাকশনকে কন্ট্রোল করা যায়। বাট কনসলিডেশনকে কন্ট্রোল করা সম্ভব না। তার কারণ হচ্ছে কনসলিডেশন একটা টাইম কনজিউমিং প্রসেস। একটা স্টেডি লোড অনেক দিন ধরে কোনো একটা সয়েলকে ধীরে ধীরে ডেন্সিফাই করে। দিস ইজ দ্য কনসলিডেশন। তো কনসলিডেশনকে কন্ট্রোল করা সম্ভব না। সেই কারণে যখন কোনো একটা বিল্ডিংয়ের সেটেলমেন্ট হয় তার জন্যে কনসলিডেশন দায়ী। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 57। অ্যাজ পার IRC স্পেসিফিকেশন ইন দ্য কনস্ট্রাকশন অফ প্রিমিক্স কার্পেট দ্য গ্রেড অফ বিটুমিন টু বি ইউজড শুড বি অফ পেনিট্রেশন। এখানে বলছে IRC স্পেসিফিকেশন অনুযায়ী প্রিমিক্স কার্পেটের কনস্ট্রাকশনে কোন গ্রেডের বিটুমিন ইউজ করা হয়ে থাকে। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 40/50, অপশান বি 80/100, অপশান সি 180/200, অপশান ডি 100/120। এখানে সঠিক উত্তর হলো অপশান বি 80/100। প্রিমিক্স কার্পেটের জন্য 80/100 গ্রেডের বিটুমিন ইউজ করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 58। দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য অ্যামাউন্টস অফ কাট অ্যান্ড ফিল অফ আর্থ ইজ কল্ড। এখানে বলছে যে মাটি কাটা আর ফিল করা, এটার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটাকে কি বলা হয়। প্রথম অপশান দেখে নিন। অপশান এ সয়েল প্রোফাইল ম্যাপ, অপশান বি অ্যালাইনমেন্ট অফ ইন্টারসেকশন, অপশান সি ক্যারেজওয়ে, অপশান ডি মাস ডায়াগ্রাম। আর্থের বা মাটি কাটা বা ফিল করার যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটাকে মাস হল ডায়াগ্রাম বলা হয়ে থাকে।
মাস হল ডায়াগ্রাম। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন ডি, মাস ডায়াগ্রাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 59, ইফ শিয়ার ফোর্স ইজ 0 অ্যালং এ সেকশন দ্য বেন্ডিং মোমেন্ট অ্যাট দ্য সেকশন উইল বি। এখানে বলছে কোনো একটা সেকশনে যদি শিয়ার ফোর্স 0 হয় তাহলে সেখানে বেন্ডিং মোমেন্ট কত হবে? তো প্রথমে অপশান দেখি, অপশান এ 0, অপশান বি ম্যাক্সিমাম, অপশান সি মিনিমাম, অপশান ডি এভারেজ অফ ম্যাক্সিমাম অর মিনিমাম। যদি কোনো সেকশানে শিয়ার ফোর্স 0 হয় তাহলে সেখানে বিএম ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম মানে বিএম এর মান ম্যাক্সিমাম হবে। এবারে যদি সেটা পজিটিভ অথবা নেগেটিভ হয়, মানে পজিটিভ বা নেগেটিভ হতে পারে, যদি পজিটিভ হয় তাহলে সেক্ষেত্রে এটা এর মান ম্যাক্সিমাম, আবার নেগেটিভ হলেও এর মান ম্যাক্সিমাম, দুটো ক্ষেত্রেই মানটা ম্যাক্সিমাম হবে। যদি এখানে পজিটিভ বা নেগেটিভ বলে দিত তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম অর মিনিমাম হতো, কিন্তু যেহেতু এখানে পজিটিভ বা নেগেটিভ কিছু বলেনি, শুধুমাত্র বেন্ডিং মোমেন্টের মানটা জানতে চেয়েছে, তাহলে সেখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি, ম্যাক্সিমাম। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 60, এ প্রপ ক্যান্টিলিভার বিম অফ লেন্থ এল হ্যাজ এ ডিগ্রি অফ রিডান্ডেন্সি। এখানে বলছে কোনো একটা প্রপ ক্যান্টিলিভার বিম আছে যার লেন্থ হচ্ছে এল, তাহলে এর ডিগ্রি অফ রিডান্ডেন্সি কত হবে? তো অপশান দেখিনি, অপশান এ 0, অপশান বি 1, অপশান সি 2, অপশান ডি 3। প্রপ ক্যান্টিলিভার বিম কি? একটা ক্যান্টিলিভার বিম যার ফ্রি এন্ডে একটা সাপোর্ট দেওয়া হচ্ছে, দিস ইজ কল্ড প্রপ ক্যান্টিলিভার বিম। প্রপ ক্যান্টিলিভার বিমে আমাদেরকে জানতে চেয়েছে যে ডিগ্রি অফ রিডান্ডেন্সি কত হবে। ডিগ্রি অফ রিডান্ডেন্সি কি? ডিগ্রি অফ রিডান্ডেন্সি হলো ডিগ্রি অফ ইনডিটারমিনেসি, মানে ডিগ্রি অফ ইনডিটারমিনেসি আর ডিগ্রি অফ রিডান্ডেন্সি দুটো একই টার্ম। এখানে কি কি লোড অ্যাক্ট করছে, মানে এখানে আননোন কতগুলো আছে, এদিকে একটা লোড অ্যাক্ট করছে এফ এক্স, যেহেতু এটা ফিক্সড, ওয়াই অ্যাক্সিস বরাবর একটা লোড অ্যাক্ট করছে এফ ওয়াই, অ্যান্ড জেড অ্যাক্সিস বরাবর এম জেড, আর এই প্রপের জায়গায় একটা লোড অ্যাক্ট করছে এফ ওয়াই। ডিগ্রি অফ ইনডিটারমিনেসিতে কতগুলো ইকুয়েশন হয়? 3টে ইকুয়েশন হয় আমরা জানি, সামেশন অফ এফ এক্স ইজ ইকাল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকাল টু 0, সামেশন অফ এম জেড ইজ ইকাল টু 0। তাহলে এখানে ইকুয়েশন কটা? 3টে, আর আমার এখানে আননোন কটা? 4টে, এফ এক্স, এফ ওয়াই, এম জেড, অ্যান্ড এখানে এফ ওয়াই। তাহলে আননোন হলো 4টে, আর নোন ইকুয়েশন মানে যেটা আমি সলভ করতে পারবো এফ এক্স দিয়ে, এফ ওয়াই আর এম জেড, এই দিয়ে এই 3টেকে সলভ করা যাবে, বাট পড়ে থাকবে কটা? একটা। তাহলে নোন কটা হলো? 3টে, তাহলে পড়ে রইল কটা? একটা। দিস ইজ কল্ড দ্য ডিগ্রি অফ ইনডিটারমিনেসি অর ডিগ্রি অফ রিডান্ডেন্সি। তাহলে কোনো একটা প্রপ ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে ডিগ্রি অফ রিডান্ডেন্সি কত হবে? অপশান বি 1। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।